আসসালামু আলাইকুম। মুশফিকুর সালেহীন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। সৌদি আরবে সফরের আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি পৌঁছে দিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ চিঠি পৌঁছে দেন সৌদি রাষ্ট্রদূত। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন সৌদি রাষ্ট্রদূত। এছাড়া বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। What is significant here is that expressions of interest of both ways. Our Honorable Prime Minister has accepted the invitation from the Kingdom of Saudi Arabia, which His Highness has extended, the Crown Prince. So he has accepted the invitation. Similarly, he is also, had a willingness when he's actually Bangladesh to visit for all. So it's significant. It shows the significance of the bilateral relationship. বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫৫ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি আজকের মতো শেষ হয়েছে। ফের শুনানি হবে আগামীকাল। আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে শুনানি শুরু হয়। গত বছরের ১৩ই নভেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫৫ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত। গত বছরের ১৭ই ডিসেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫৫ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। একই সঙ্গে সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে এনেছেন উচ্চ আদালত। তবে ৫৫ সংশোধনী পুরোটা বাতিল করা হয়নি এই রায়ে। পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান এজেন্ডা মন্তব্য করে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে নির্বাচিত সরকার কাজ করছে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস ও সিরডাপের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বলেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার। ফ্যামিলি কার্ড সহ নানা কার্ডের মাধ্যমে সাধারণ প্রান্তিক মানুষের উন্নয়নে সরকার কাজ করছে উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর। এ সময় ৫ যুগ ধরে সিরডাপ পল্লী উন্নয়নে কাজ করছে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সিরডাপের কাজ প্রশংসনীয় বলেও জানান তিনি। Card-based social support. The Family Card program provides monthly financial assistance to low-income women-led households. The Farmer Card, Krishak Card we call, offers streamlined access to subsidized inputs, loans, insurances, and markets. শিশুরাই জাতির ভবিষ্যৎ, দেশ গড়ার সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। সকালে রাজধানীর তেজগাঁওয়ে সরকারি শিশু পরিবার পরিদর্শন শেষে তিনি শিশুদের আগামীর বাংলাদেশ বলে উল্লেখ করেন। নিজ নিজ ক্ষেত্রে লেখাপড়া করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে এমন প্রত্যাশার কথাও জানান তিনি। এর আগে সেখানে তার আগমন উপলক্ষে শিশুদের উপস্থাপনার প্রশংসা করেন ডাক্তার জুবাইদা। পরে তেজগাঁও ভূমি ভবনে এবং পান্থপথ পানি ভবনে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের আওতাধীন শিশু দিবা যত্ন কেন্দ্র পরিদর্শন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট। শিক্ষাবিদ, চিন্তক ও লেখক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ প্রথমে বাংলা একাডেমি প্রাঙ্গণে ও তারপর জাতীয় শহীদ মিনারে রাখা হয়। এ সময় প্রিয় শিক্ষক ও লেখককে শেষবারের মতো দেখতে সেখানে ভিড় করেন তার স্বজন, সহকর্মী, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা জানান প্রিয় লেখককে। তানজিদ সুমনের রিপোর্ট। মিরপুরে স্থানীয় মসজিদে জানাজা শেষে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে শেষ শ্রদ্ধা জানাতে তাকে প্রথমে বাংলা একাডেমি প্রাঙ্গণে রাখা হয়। সকাল 10টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আবুল কাশেম ফজলুল হককে শেষ শ্রদ্ধা জানায় বাংলা একাডেমি। এ সময় লেখককে শ্রদ্ধা জানান সংস্কৃতি মন্ত্রীও। তারপর একে একে শ্রদ্ধা জানান সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। এমন মানুষ
এমন আলোকিত মানুষ এটা বোধহয় পৃথিবীতে খুব কমই আছে, এই দেশে খুব কমই আছে। আমি তার মৃত্যুতে আমি তার আত্মার চির শান্তি কামনা করি। বাংলা একাডেমি থেকে আমরা চেষ্টা করব একটা জাতীয় শোক সভা প্রথম করতে, তার একটা স্মারকগ্রন্থ প্রকাশের পরিকল্পনা করা, যেন তার জীবন এবং কর্ম সম্পর্কে বিস্তারিত মূল্যায়ন, বিচার বিশ্লেষণ, শ্রদ্ধা নিবেদন এই ব্যাপারগুলো তার মধ্যে থাকে। বাবার মৃত্যুতে সকলের কাছে দোয়া চেয়ে মেয়ে সুচিতা বাবার স্বপ্ন বাস্তবায়নের জন্য সবার সহযোগিতা চান। তার স্বপ্ন ছিল সবসময় একটা সুন্দর বাংলাদেশ দেখা। এই জন্য আমরা কেউ কোনোদিন বাইরে কোথাও ইমিগ্রেশনের জন্য চিন্তাও করিনি। আমরা সবসময় বাংলাদেশের মানুষ হিসেবে থেকেছি। উনি চেয়েছেন আমরা দেশের জন্য ভালো কাজ করব, দেশের ভালো হবে। শ্রদ্ধা নিবেদন শেষে আবুল কাশেম ফজলুল হককে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য নেওয়া হয় জাতীয় শহীদ মিনারে। সেখানে স্বজন, সহকর্মী, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানান প্রিয় শিক্ষক ও প্রিয় লেখককে। আসো আমরা আবার বসি, আবার একত্রিত হই, সমাজ এবং দেশের জন্য কিছু করি। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মুক্ত মানুষের মুক্ত সমাজ চেয়েছিলেন। এরপর অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায়। আরও এক দফা সবার ভালোবাসায় বিদায় নেন বাংলা একাডেমি সভাপতি। সেখান থেকে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বিকেলে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। তামজিদ সুমন, NTV নিউজ, ঢাকা। হবিগঞ্জে প্রায় ৩৫,০০০ শিক্ষার্থীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান কার্যক্রম চলছে। দীর্ঘদিনেও সরকারি কোনো উদ্যোগ না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনাও হয়ে পড়েছে ভীতিকর। সম্প্রতি একটি বিদ্যালয়ের শ্রেণীকক্ষের ছাদের একটি অংশ ধসে পড়ে বিদ্যালয়ের দপ্তরি আহত হয়েছেন। এতে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কায় শিক্ষার্থী ও অভিভাবকরা। হবিগঞ্জ থেকে সেলিম মিয়ার পাঠানো রিপোর্ট। গত ২০ জুন শনিবার সকাল ১১টায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিশ্যামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে ছাদের অংশ ধসে পড়ে। এতে বিদ্যালয়ের দপ্তরি প্রকাশ দাস আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেন। শুধু হরিশ্যামা প্রাথমিক বিদ্যালয় নয়, গৌরাঙ্গের চক বাবুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বেশ কিছুদিন আগে এই বিদ্যালয়ের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ সাদি আহত হন। এসব ঘটনায় আতঙ্ক বিরাজ করছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে। আমি পরীক্ষা দেওয়ার সময় আমার উপরে সিলিং ভেঙে পড়ে গিয়েছিল। ঝড় তুফানের সময় ভাঙ্গে পড়ব দিকে আমরা মসজিদের বারিন্দার যে আমাদের স্কুলের ছাদ ফেটে গেছে, আমাদের স্কুলে আসতে অনেক ভয় হয়। তখন জানি বিল্ডিং ভেঙে পড়ে, দস্যা পড়ে, আমরা আতঙ্কিত আছি সবসময়। পরীক্ষার মধ্যে পরীক্ষা নিতেছি, একটা বাচ্চা বই দিয়েছে, হঠাৎ করে দেখা যায় একটা চাকা নিচে পড়ছে, বাচ্চারা সরে গেছিল, আল্লাহ বাঁচাইছে। এই বিদ্যালয়ে বাচ্চাদেরকে ঝুঁকির কারণে ঝুঁকির মুখে ঠেলে দিতে চাচ্ছে না, আমাদের বিদ্যালয়ে পড়াচ্ছে না। বারবার বিদ্যালয়ের ভবনের ছাদ ধসে যাওয়ায় জেলার ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয়ের তালিকা চেয়ে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রুহি দাস। বিজ্ঞত স্যাটিসফাইড হয়ে 2টা আদেশই দিয়েছেন এবং বলেছেন যে আগামী 7 কার্য দিবসের মধ্যে জেলা শিক্ষা অফিসার হবিগঞ্জ জেলায় কতগুলো পুরাতন জরাজীর্ণ ভবন আছে সেই বিষয়ে অবস্থা, সংখ্যা এবং এই বিষয়ের কি পদক্ষেপ সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য মতে 9 উপজেলায় মোট 259টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ। এর মধ্যে 20টি বিদ্যালয়ের ভবন অতি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যতগুলো ঝুঁকিপূর্ণ বিদ্যালয় আছে যেখানে ভবনের সংকট, সব বিদ্যালয়গুলোতে আমরা এই যে আগামী বছর থেকে আমরা সেই নতুন ভবন আমরা নির্মাণ করতে পারবো। শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপের দাবি শিক্ষা সংশ্লিষ্টদের। NTV নিউজ ডেস্ক। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশের শিল্প কলকারখানাগুলোতে জ্বালানি সংকট নিরসনে সরকার ক্রাশ কার্যক্রম চালু করেছে জানিয়ে বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, তারপরও শিল্প কারখানাগুলোতে জ্বালানি সংকট নিরসনে সরকার কাজ করছে। সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শনকালে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, শিপ ব্রেকিং ব্যবসা করতে হলে সবাইকে গ্রিন লাইসেন্স নিতে হবে। এজন্য সরকার সব ধরনের সহযোগিতা করবে বলেও আশ্বস্ত করেন মন্ত্রী। এছাড়া ব্যবসায়ীরা যদি কোনো ধরনের প্রতিবন্ধকতায় পড়েন তা সমাধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন মন্ত্রী।
এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।